ঘটনাটা 2006 সালের। সদ্য মেডিকেলে চান্স পেয়েছি, তাই মনে অনেক উত্তেজনা। ক্লাস শুরু হতে আরও দেরি আছে। এর মাঝেই সব বই কিনে ফেললাম, শুধু কঙ্কাল কিনা বাকি ছিল। একদিন তাও কিনে নেওয়া হলো। যার কঙ্কাল সে যে কিছুদিন আগেই মারা গিয়েছে, হাড় দেখে তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিশাল আকৃতির বক্সটা বাসায় আনলেই বিশাল হইচই পড়ে গেল বাসার মধ্যে। আম্মু তো দেখেই চিৎকার শুরু করলো যে এই বক্স অন্য কোথায় রাখ। আমি বললাম এটা আমার রুমেই রাখবো। আমার মধ্যে কোনো ভয় কাজ করেনি। বিপুল উৎসাহে সব খুলে খুলে দেখলাম, তারপর বিছানার নিচে যত্ন করে রাখলাম। ওই দিন কিছু হয়নি আমার সাথে। পরদিন বাসায় ফুপুরা আসলো, ওদের খুব আনন্দ নিয়ে সব দেখালাম। সারাদিন অনেক মজা করলাম। রাতে ঘুমানোর আয়োজন করা হলো। বাসায় রুম কম থাকায় আমার ছোট ভাইয়ের রুমে গেস্টদের থাকতে দেওয়া হলো, আর আমার ছোট ভাইকে পাঠানো হলো আমার রুমে। বিছানা ছিল দুইটা, ও একটাতে শুয়ে ঘুমিয়ে পড়ল, আর মেঝেতে আমাদের কাজের মেয়ে। আমি ঠিক একটার দিকে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। 5 মিনিটও হয়নি, হঠাৎ কিছু অনুভব করলাম। কে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ভাবলাম আম্মু হয়তো, কারণ আম্মু প্রায় আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। ধীরে ধীরে চাপ বাড়তে আর ভারী নিঃশ্বাসের শব্দ ঠিক আমার কানের পাশে পড়তে লাগলো। তখনই বুঝলাম এটা আর যেই হোক আম্মু না। আমি পাশ ফিরতেই চাইলাম, কিন্তু আমার হাত পা যেন অচল হয়েছিল। কোনো শক্তি পাচ্ছিলাম না শরীরে। আমার চোখ খোলাই ছিল, তাকিয়ে তাকিয়ে সব দেখতেছিলাম হালকা ডিম লাইটের আলোতে। ওই তো আমার ছোট ভাই শুয়ে আছে, মাঝেতে কাজের মেয়েটা। আমার পাশে আমার মোবাইল সেট, সবই ঠিক আছে, কিন্তু আমি নড়তে পারছিলাম না, কোথাও বলতে পারছিলাম না। কি বলবো আমি? উপায় না দেখে সূরা পড়া শুরু করলাম। এভাবে 5 থেকে 7 মিনিট যাওয়ার পর যেন আমার শক্তি আসলো। উঠেই আমার ভাইয়ের বিছানায় গেলাম। সারা রাত নির্ঘুম কাটলো। পরদিন সকালে আব্বু আম্মুকে জানালাম কথাটা। আব্বু বলল এটা হ্যালুসিনেশন। আম্মু একেবারে উড়িয়ে না দিলেও বিশ্বাস করেনি, তা বেশ বোঝা যাচ্ছিল। আমিও তাই ভেবে হালকা হলাম যে নতুন কেনা কঙ্কালটা হয়তো আমার মনে প্রভাব ফেলেছে, আর তাই হয়তো এরকম লেগেছে। পরের দিন আম্মু সহ ছিলাম। আম্মু শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমাবো বলে লাইট অফ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে আবার সেই অনুভূতি, আর কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ। আবার সূরা পড়া শুরু করলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। অনেক কষ্টে মা মা বলে চিৎকার দিলাম। আম্মু তাড়াতাড়ি উঠে লাইট অন করে আমাকে এসে ধরল। আমি কাঁদতে শুরু করলাম, বললাম ওই লোকটা আবার এসেছিল। সারা রাত আমি আর আম্মু জেগে কাটালাম। আমার রুমে কোরআন মাজিদ রাখা হলো, যাতে এরকম কিছু আর না ঘটে। কয়েকদিন ঠিক ভালোই ছিল। একদিন দুপুরে চোখ বন্ধ করে শুয়েছিলাম। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছ থেকে ঝুঁকে আমাকে দেখছে। চোখ খুলতে পারছিলাম না আমি। অনেক পরে চোখ খুলে দেখি কিছু নেই। এই তিক্ত অভিজ্ঞতা বাসায় থাকতে আশা কাউকে জানাতাম না, হয়তো ভয় পাবে এই ভেবে বলতাম না কাউকে আমি। তবুও আমার রুমে ছিল এরকম কয়েকজন বন্ধু একই ঘটনার শিকার। তারা যাওয়ার আগে বলেও গিয়েছে যে এই রুমে কিছু একটা আছে। আরেকবার আমার দাদি ঘুমের মধ্যেই হঠাৎ জোরে চিৎকার করে উঠেছিল। ওনার মনে হয়েছিল কে জানি ওনার হাত ধরে আছে। এইরকম ধারাবাহিক কিছু ঘটনার পর বাসায় মিলাদ পড়ানো হয়। আল্লাহর রহমতে এখন সব ঠিক। তবুও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, আসলেই কি মৃত মানুষের আত্মা কি পৃথিবীতে থাকে? পড়াশোনার খাতিরে পরে কঙ্কালের হাড় পাশে নিয়েও ঘুমাতে হয়েছিল, কিন্তু এরকম কিছু কখনো আর হয়নি। তবে প্রথমেই কেন এত কিছু হয়ে গিয়েছিল তা আজও ভেবে পাইনি। কিছু শিক্ষা জীবনের শেষের দিকে এসে শুরুর দিকে সেই কথা খুব বেশি মনে পড়ছে। তাই আজ এটা সবার সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদের পরে বিরক্ত লাগতে পারে, তবুও মেডিকেলে যারা পড়েন তারা কঙ্কাল নিয়ে অনেক ঘটনা শোনার সুযোগ পেয়ে থাকেন। সব ঘটনাই যে উড়িয়ে দেওয়ার মতো তা কিন্তু নয়। তা জানাতেই আমার জীবনের কিছু সত্য ঘটনা আমি আজ বললাম। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন মাহির। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম ফরহাদ। পড়াশোনার জন্য সোনাতলিতে থাকি। আমার বাসা পিরোজপুরে। সোনাতলি থেকে পিরোজপুর মোটামুটি অনেকটা দূরের পথ। যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। পিরোজপুর শহরে গিয়ে আমাদের বাড়ি যেতে আরও সময় লাগে 1 ঘন্টার মতো।
গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তাই সময়টা একটু বেশিই লাগে। পিরোজপুর থেকে সোনাতলির রাস্তা খুব একটা যে ভালো সেটা আমি বলবো না। সোনাতলি থেকে পিরোজপুর যাওয়ার সময় কিছুটা রাস্তা ভালো পাওয়া গেলেও মাঝপথটা খুবই দুর্গম। বেশিরভাগ সময় ওই পথটা বাসেই পার হই, তাই খুব একটা খারাপ মনে হয় না। তবে একবার ভেঙে ভেঙে সোনাতলি থেকে পিরোজপুর এসেছিলাম, তখন দেখেছিলাম এই রাস্তার বাজে রূপ। খারাপ রাস্তাটুকু আমাকে পার হতে হয়েছিল সিএনজিতে করে, তাই আরও অসুবিধায় পড়েছিলাম। বছরের শুরুতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি সোনাতলিতেই ছিলাম। পাশের বাড়ির লুৎফুর ভাইয়ের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমার কাছেই প্রথম ফোন এলো, তাকে সোনাতলি মেডিকেলে ভর্তি করতে হবে। লুৎফুর ভাই দেশে থাকে না, তাই সাথে করে তেমন কেউ এলো না। আমাকে সব কিছু করতে হবে, লুৎফুর ভাই আমাকে ফোনেই বলে দিয়েছিল। আমিও দৌড়াদৌড়ি করে সেদিন মেডিকেলে ভর্তি করে দিলাম, সব ঔষধপত্র কিনে দিলাম। তারপর রাতে মেডিকেলে আর না থেকে আমি মেসে চলে গিয়েছিলাম। পরের দিন গিয়ে দেখি লুৎফুর ভাইয়ের বাবার অবস্থা আগের দিনের থেকে আরও খারাপ হয়ে গিয়েছে। মেডিকেল থেকে বলেছে তার অপারেশন করতে হবে। আমিও ঠিক সেই সময় লুৎফুর ভাইকে কল দিয়ে সব কিছু খুলে বললাম। লুৎফুর ভাইও কথা অনুযায়ী টাকা পাঠিয়ে দিলেন। আমিও মেডিকেলে টাকা জমা করে দিলাম অপারেশন করার জন্য। অপারেশন করার টাকা জমা দিয়েছিলাম দুপুরের দিকে, তার অপারেশন হবে বিকেলে। তাই আমি আমার অন্য কিছু কাজের জন্য মেডিকেল থেকে একটু দূরে গিয়েছিলাম। লুৎফুর ভাইয়ের এক দূর সম্পর্কে চাচা এসেছিলেন মেডিকেলে থাকার জন্য, তার বাসা সোনাতলিতেই। তারপর আমি রাতের দিকে বাসায় ফেরার আগে চিন্তা করলাম একবার মেডিকেলের দিকে যাওয়া যাক, লুৎফুর ভাইয়ের বাবাকে দেখে মেসে ফিরবো। এই চিন্তা করে একটি সিএনজি নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। কয়েকবার লুৎফুর ভাইকে ফোন দিয়েছিলাম, ব্যস্ততার কারণে সে হয়তো ফোন রিসিভ করতে পারেনি। মেডিকেলে যেতেই যে খবরটি আমার কানে এলো, সেই খবরটি শোনার জন্য আমি একটুকু প্রস্তুত ছিলাম না। লুৎফুর ভাইয়ের বাবা নাকি অপারেশনের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা শুনে যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারপর লুৎফুর ভাইকে খবরটি জানানোর জন্য কয়েকবার ফোন দিলাম, কিন্তু তখনও তিনি ফোন রিসিভ করলেন না। তারপর লুৎফুরের চাচার কাছে জানতে পারলাম এখনও লুৎফুর ভাইয়ের কাছে খবর দেওয়া হয়নি। লুৎফুর ভাইকে তাড়াতাড়ি খবরটি দিতে হবে, কারণ তাকে অনেকটা পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে হবে। আসতে পারবে কিনা এটারও কোনো ঠিক ঠিকানা নেই, তবু আমাকে চেষ্টা তো করতেই হবে। পিরোজপুর থেকে লুৎফুর ভাইয়ের ছোট চাচা আমাকে ফোন দিয়েছিলেন। তিনি বললেন রাতে আর দেরি করে লাভ নেই, মেডিকেল থেকে একটা লাশ নেয়ার গাড়ি ঠিক করে আজকেই লাশকে পিরোজপুর নিয়ে যেতে বলেছেন তিনি। এদিকে লুৎফুর ভাইয়ের কানে খবরটি চলে গিয়েছে। তিনি আমাকে ফোন দিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে কথা বললেন আর বললেন তার বাবার লাশটাকে যেন আমি পিরোজপুরে নিয়ে যাই। তখন অনেকটা রাত হয়ে গিয়েছে। বাইরে গিয়ে লাশের গাড়ির ড্রাইভারকে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু চারিদিকে খুঁজে কোথাও তাকে পেলাম না। শেষমেশ সামনে একটু এগোতে একটি চায়ের দোকানে তাকে পেলাম। পাগলের মতো দেখতে হ্যাংলা পাতলা একজন লোক, তিনি এই লাশের গাড়ি চালান। রাত হয়েছে তাই প্রথমে তিনি রাজি হয়নি, কিন্তু পরক্ষণেই একটু বেশি টাকা দাবি করে রাজি হয়ে যায়। লাশের গাড়ি ড্রাইভার এর নাম ছিল মোহনলাল। লোকটি দেখতে কিছুটা পাগলের মতো। তার সাথে আমি টাকা পয়সার সব হিসাব মিটিয়ে বললাম হসপিটালের গেটে গাড়ি লাগাতে, স্ট্রেচারে করে লাশ আনা হচ্ছে। সে আর বেশিক্ষণ দেরি করলো না, গাড়ি নিয়ে এসে হসপিটালের গেটে রাখলো। লাশ নিয়ে আসতে আসতে আমি তার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম, তাকে বুঝিয়ে দিচ্ছিলাম কোন রাস্তা ধরে আমাদের পিরোজপুর যেতে হবে। সেও বলল সে কখনো ওই দিকে যাননি, তবে রাস্তা বলে দিলে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে। ওইদিকে লুৎফুর ভাইয়ের বাড়ি থেকে আমাকে বারবার ফোন করে কান্নাকাটি করছিল। লাশ নিয়ে আমরা রওনা দিয়েছি কিনা বারবার এটাই সকলেই জিজ্ঞাসা করছিল। তখন প্রায় রাত 11টা বেজে গিয়েছে। একবার ভেবেছিলাম সকালে রওনা দিব, পরক্ষণেই মাথায় চিন্তা আসলো পিরোজপুরে সকলেই লাশের অপেক্ষায় বসে রয়েছে, তাই রাতেই রওনা দিতে হবে আমাদেরকে। তারপর লাশ নিয়ে আসা হলো। একটি কফিনে লাশ রাখা ছিল, কফিনটিকে গাড়ির পেছনের দিকে তুলে দেওয়া হয়েছে। আমি এবং লুৎফুর ভাইয়ের সেই চাচা বসবো গাড়ির সামনের দিকে। তারপর কিছু ফর্মালিটিস পূরণ করলাম, কিছু কাগজপাতিতে সাইন করে আমরা লাশ নিয়ে রওনা দিলাম। আমরা ভালোভাবেই 2 থেকে 3 ঘন্টার মতো রাস্তা পাড়ি দিলাম। তারপর হাইওয়ের পাশে একটা হোটেলে দাঁড়িয়ে আমরা খাবার দাবার সেরে নিলাম। আমাদের গাড়ির ড্রাইভারও আমাদের সাথে খেয়েছিল।
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি। তারপর আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম সেটা কিছুটা লোকাল রাস্তার মতো ছিল। আশেপাশে অন্য কোনো গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাটা একদম ফাঁকা ছিল। আমি আসলে ডাকাতের ভয় পাচ্ছিলাম। লুৎফর ভাইয়ের চাচা আমার পাশে বসেই ঘুমিয়ে পড়েছিল। আমি এবং আমাদের ড্রাইভার জেগেছিলাম। আরও কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে যেন কিসের শব্দ আসছিল। শব্দটা কিছুটা হাড় চিবিয়ে খাওয়ার মতো ছিল। কে যেন পিছনে মরমর করে হাড় চিবিয়ে খাচ্ছিল। কিন্তু পরক্ষণই মনে পড়ল পেছনে তো লুৎফর ভাইয়ের বাবার লাশ ছাড়া আর কেউ ছিল না। তাহলে কিসের শব্দ আসছে পেছন থেকে? ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম পেছন থেকে এরকম শব্দ আসছে কেন। ড্রাইভারও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই সে আমার কথায় উত্তর দেওয়ার সাহস পেল না। হাত কাঁপিয়ে গাড়ি ড্রাইভ করছিল। এদিকে আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর লুৎফর ভাইয়ের চাচার ঘুম ভাঙল। সেও ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতে লাগলো পিছন থেকে এ কেমন শব্দ আসছে। তারপর লুৎফর ভাইয়ের চাচা মাঝের ছোট উইন্ডোটা খুলে পেছনে দেখল কালো পোশাক পরা একজন লুৎফর ভাইয়ের বাবার লাশ নিচের দিক থেকে চিবিয়ে খাচ্ছিল আর এমন বিকট শব্দ করছিল। আমি তো একদম ভয় শেষ হয়ে যাচ্ছিলাম। সে রাস্তায় দাঁড়ানোর মতো আমরা এমন কোনো জায়গা পাচ্ছিলাম না যে দাঁড়াবো, আর পেছনের শব্দটা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। তারপর আমি একটু সাহস করে আবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম সে পুরো লাশটাই একদম খেয়ে ফেলেছে, শুধু মাথাটা রেখে পেছনেই বসেছিল। হঠাৎ করে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। তারপর কালো পোশাক পরা সেই জিনিসটা গাড়ি থেকে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে লুৎফর ভাইয়ের চাচা দেখার সাথে সাথেই সেন্সলেস হয়ে গিয়েছিল। আমাদের গাড়ির ড্রাইভারও আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছিল। তারপর আমি কখন যে আমার সেন্স হারিয়ে ফেলেছিলাম তা বুঝতেই পারিনি। সকালে যখন আমার চোখ খোলে তখন আমি সেই গাড়ির সামনেই শুয়েছিলাম। আমাদের চারপাশে অনেক লোকজন ভিড় করেছিল। সবাই লুৎফর ভাইয়ের বাবার লাশের সেই মাথাটাই দেখেছিল। সেদিন রাতে ভয়ঙ্কর জিনিসটা কি ছিল আমি জানি না, যেটাই ছিল খুব ভয়ঙ্কর ছিল। সম্ভবত মৃত্যুর পাশ ঘেঁষে আমরা বেঁচে গিয়েছিলাম। সেই রাতের ঘটনা এখনো মনে পড়লে আমার গায়ের লোম শিউরে ওঠে। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনা চলে যাব। আজ আপনাদের সবার সাথে শেয়ার করব আমার শোনা একটি রহস্যজনক ভয়ঙ্কর সত্যি ঘটনা। ঘটনাটি 2008 সালের রাজশাহী জেলার কোনো একটি উপজেলার। আমার এই ঘটনাটি যাকে নিয়ে সে হলো আমার স্ত্রীর বড় দুলাভাই এর ভাতিজি। আমি তাকে কখনো দেখিনি। বয়স আনুমানিক 10 থেকে 12 বছর। তাদের বাড়ি একেবারে পদ্মা নদীর ধারে, অর্থাৎ নদীর পার ঘেঁষা প্রত্যেক জনগোষ্ঠীর জীবনধারার কিছু অংশের সাথে নদী মিশে থাকে, যেমন নদীতে গোসল করা, কাপড় কাচা ইত্যাদি। সেই এলাকার পদ্মা নদীতে বেশ অনেকখানি চর পড়ে গেছে, অর্থাৎ পাড় থেকে কয়েকশো গজ পানি আছে, তারপর বিশাল চরের পরে আবার নদী, অর্থাৎ নদীর মাঝখানে চর। আর পারে যে অংশে পানি আছে সে অংশটি খুবই গভীর। ঘটনার দিন সেই মেয়ে তার বেশ কয়েকজন বান্ধবীকে মিলে পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে হঠাৎ মেয়েটি ডুবে যায়। যদিও সে সাঁতার জানত, তার ডুবে যাওয়ার বর্ণনা পাওয়া যায় তার বান্ধবীদের কাছ থেকে, যারা তার সাথে গোসল করছিল। ঠিক সেই সময় নদীর পাড়ে যারা ছিল তারা অনেক খুঁজেও কোনো লাশ পায়নি। এরপরে অনেক খোঁজ করা হয়েছিল নদীতে। তারপর রাজশাহী সদর থেকে ডুবুরি এনে প্রচুর খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনোভাবে কোনো লাশের সন্ধান মেলে না। যদিও ওই জায়গাটি খুবই গভীর। অভিজ্ঞ ডুবুরিরাও একেবারে নদীর তলদেশ পর্যন্ত গিয়েও কিছু না পেয়ে ফিরে এসেছে। এভাবে পর্যায়ক্রমে কয়েকদিন লাশ খোঁজা হয় পানির নিচে। আর নদীর ওই অংশে এমন কোনো স্রোত ছিল না যে লাশটি ডোবার সাথে সাথে দূরে কোথাও ভেসে যাবে। সন্তানহারা মা, বাবা এবং আত্মীয় স্বজন প্রায় সবসময় নদীর ধারে বসে থাকে লাশের আশায়। সে এক করুণ দৃশ্য। ওই মেয়ের বাবা মাকে যে যেই রকম ভাবে কথা বলেছে তারা সেই রকম ভাবেই কাজ করেছে ওই লাশের সন্ধানের জন্য। যার কাছে যেতে বলছে তার কাছেই যাচ্ছে। এমন সময় তারা খোঁজ পেল দূরের কোনো এক স্থানে এক ব্যক্তি, পীর বা ফকির টাইপের, যে যাই বলেন আসে সে খোঁজ নিতে পারবে। মেয়ের বাবা মা সেই লোকের কাছেই যায়। তখন তারা সেই লোকের কাছ থেকে জানতে পারে যে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার পরেও কয়েকদিন বেঁচে ছিল
কিন্তু 2-1 দিন আগেই তাকে মেরে ফেলেছে এবং তার লাশ এখনো পানির নিচেই আছে এবং পানিতে ডোবার ঠিক 21 দিনের মাথায় তাদের মেয়ের লাশ ওই জায়গাতেই ভেসে উঠবে। এবং সেই লোকটি আরও জানায় যে মেয়েটিকে জিনেরা নিয়ে গিয়েছিল। ওই লোকের কথা সত্য প্রমাণ করে সবাইকে আশ্চর্য করে ঠিক 21 দিনের মাথায় সকালবেলা ঠিক ওই জায়গা থেকেই মেয়েটির লাশ ভেসে ওঠে। এলাকাবাসী সবাই এটা নিজের চোখে দেখেন, কিন্তু তার চেয়েও আশ্চর্য বিষয় ছিল লাশটি ছিল অক্ষত। পানির নিচে 21 দিন থাকার ফলে সেটা পচে ফুলে যাওয়ার কথা ছিল। লাশের কোথাও কোনো মাছও ঠোকর দেয়নি, মানে পুরোই অক্ষত। দেখে মনে হচ্ছিল মেয়েটা এখনো ঘুমিয়ে আছে এবং তার সারা শরীর ভিজিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটা আমার এখনো একটা অমীমাংসিত রহস্য হয়ে আছে। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন সুমন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি সুমন। ঘটনাটা সিলেটের লিডিং ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাছ থেকে শোনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখেছি। ঘটনাটা সিলেটের হরিপুর নামক জায়গার। আমাদের বাসায় একটা জিনের পরিবার বাস করে। ঘটনাটা প্রথম জানা যায় আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হওয়ার সময়। আমার বোনের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের কথা হচ্ছিল আরেকজনের সাথে। সেদিন তাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। ছেলের বাবা যখন কথা বলছিল তখন মেয়েকে জিজ্ঞাসা করলো যে মেয়ের এই বিয়েতে মদ আছে কিনা। তখন মেয়েটা কোনো কথা বলে নাই। তারা মনে করে যে মেয়ের মদ আছে এবং তারা মেয়েকে চলে যেতে বলল। ঠিক তখনই মেয়েটা পুরুষ মানুষের গলায় বলল যে ঝুমার এই বিয়েতে মদ নেই, তোমরা চলে যাও। এই বলে মেয়েটা চলে গেল। লোকগুলো মেয়েটার বিষয়ে নানা রকম বাজে কথা বলতে লাগে। তারপরেই তারা দেখতে পায় একটা বিরাট বড় সাপ, যা কিনা তাদের তাড়া করছিল এবং তাদেরকে বাহির করে দিল। তারা চলে যাওয়ার পর আমার চাচা একজন ইমাম সাহেবকে নিয়ে আসেন, যে কিনা এইসব বিষয়ে কাজ করে থাকেন। ও তার কাছে কিছু জিনও ছিল। তিনি তার জিনকে আদেশ করলেন বিষয়টা কি জানার জন্য। অনেকক্ষণ পর জবাব আসে এটা কিছু জিনের কাজ, তবে জিনটাকে নিয়ে আসা তার পক্ষে সম্ভব ছিল না। হয়তো অনুরোধ করলে আসতে পারে। তিনি ওই মেয়েটাকে নিয়ে আসতে বললেন। মেয়েটা আসার পর মেয়েটাকে বললেন তুমি কি কিছু জানো? মেয়েটা না বলল। তখন ওই হুজুর জিনটাকে আসার জন্য অনুরোধ করলেন। তখন মেয়েটার গলা বদলে পুরুষ মানুষের গলায় বলল, কে আমাকে ডেকেছিল? ইমাম সাহেব সালাম দিলেন ও বললেন, আমি ডেকেছি আপনাকে। আপনি কে? সে বলল, আমি। নামটা মনে নাই আমার। আমরা এখানে থাকি অনেক বছর আগে। আমার পরিবারের সবাই থাকে এখানে। এই মেয়েটা আমাদের কাছে সাহায্য চেয়েছে যে এইখানে যেন তার বিয়ে না হয়। আমরা তাকে সাহায্য করেছি, আর কিছু না। হুজুর বললেন, আপনারা কি এখান থেকে চলে যাবেন? সে বলল, আমরা কোথায় যাব? আমাদের সবাই এখানেই থাকে। আমরা তো আর কারো জায়গায় গিয়ে থাকতে পারবো না। এইভাবে অনেক সময় কথা কাটাকাটি হওয়ার পর ঠিক হলো তারা এখানেই থাকবে, তবে কারো কোনো ক্ষতি করবে না। তারপর হুজুর চলে যান এবং পরে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। আমার লাইফে অনেক প্যারানর্মাল ঘটনা আছে। আজকে তাদের মাঝে একটা শেয়ার করতে চাই। আজ থেকে 2 বছর আগে আমি যখন ইংল্যান্ডে আসলাম, তখন আমি ব্রিটিশ কিছু কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করি। কিছুটা টাইম লাগবে এই ভেবে বসে না থেকে একটা রেস্টুরেন্টে ডাক পাওয়ার সাথে সাথে রাজি হয়ে যাই। এখানে আমার অনেক আত্মীয় থাকেন, তাই তারা বলেছিল এত তাড়াহুড়া না করে যেন একটু ওয়েট করি আমি। কিন্তু কে শুনে কার কথা, তার উপর ভালো বেতন। তাই আমি অনেকটা জোর করেই চলে গেলাম চাকরিতে। বার্মিংহাম থেকে 50 কিলোমিটার দূরে চানুক নামের একটি ছোট্ট শহরে। যাওয়ার আগে আমার বড় ভাই বলেছিল, ভালোভাবে খোঁজ নিয়েছিস রেস্টুরেন্টটার ব্যাপারে? কিন্তু উনি আমাকে প্যারানর্মাল কিছুর ব্যাপারে সতর্ক করেননি, যদি আমি ভয় পেয়ে যাই সেজন্য। আমার মাথাও এসব কিছু আসে নাই। ইংল্যান্ডের মতো ফার্স্ট ওয়ার্ল্ড দেশে ভূত কখনো কি কল্পনা করা যায়? আমি কল্পনা তো করতে পারিনি তখন। যাই হোক, কাজ শুরু করলাম। সব স্টাফরাই কাছের এক সিটিতে থাকতো, আর আমার বাড়ি অনেক দূরে হয়ে যায় সেখান থেকে। তাই আমি ওখানেই স্টাফ কোয়ার্টারে থাকার সিদ্ধান্ত নিলাম। মজার ব্যাপার যে রেস্টুরেন্টটা একটা জঙ্গলের ভিতরে, খুব মনোরম পরিবেশে। সেখানে আশেপাশে 1 কিলোমিটার ভিতরে কোনো মানুষ থাকে না। যারা খেতে আসে তারা দূর থেকে গাড়ি নিয়ে আসে। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলাম,
তাই এসব তেমন কিছু মনে হয়নি আমার। জার্নি করে ক্লান্ত ছিলাম, তাই আগেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 3টার দিকে বাথরুমে পানি পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাথরুমে যেয়ে দেখি সব স্বাভাবিক। তারপর আবার রান্নাঘরে আওয়াজ শুনতে পাই, গিয়ে দেখি কিছু নাই। এরপর বাথরুমে আবার আওয়াজ পাওয়া যায়, সেখানে গিয়ে দেখি সব কিছু আগের মতোই স্বাভাবিক। আমার মাথায় প্যারানর্মাল বা খারাপ কোনো চিন্তা তখনও আসেনি। বাথরুমের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম কি করব। সেই সময় আবার রান্নাঘরে আওয়াজ পাই, সেখানে গিয়ে যা দেখি তা বিশ্বাস হচ্ছিল না। সেটা হলো টেবিলের উপর 2টা আনারস এনে রেখেছিলাম, যা কাটা হয়নি। পরের দিন জুস বানাবো বলে রেখে দিয়েছিলাম। গিয়ে দেখি খুব সুন্দর করে স্লাইস করে কে যেন প্লেটে সাজিয়ে রেখেছে। ওই পর্যায়ে কিছুটা ভয় পেয়ে যাই, বুঝতে পারছিলাম না কি করব। এরপর আবার বাথরুমে আওয়াজ, গিয়ে দেখি কিছু নাই। এভাবে ভোর 5টা পর্যন্ত এসব চলার পর আমার প্রচণ্ড বিরক্ত চলে আসে। বাকি রাতটুকু বাংলাদেশের ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলে কাটিয়ে দেই। এভাবে আরও 2 দিন কাটাই সেখানে। প্রতি রাতেই একই জিনিস। 2 দিন পর এক আঙ্কেল আসেন, যিনি ওখানেই থাকতেন। তিনি 4 দিনের ছুটিতে ছিলেন। উনি নিজেও একজন মুসলমান। ওনাকে সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বলেন, বাবা তোর সাহস অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। আরও আগে 2টা মানুষ এখানে এসেছিল, পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছে তারা। কেউ জানে না তারা কই গিয়েছে, কাউকে কিছু না বলে চলে গিয়েছে। আমি আজ 8 বছর ধরে এখানে আসি, রাতে ঘুমাই না, সারা রাত কোরআন তিলাওয়াত করি, আর ভোরের আলো ফুটলে ঘুমাতে যাই। এই জায়গাটা খুব খারাপ। অনেকে অনেক কিছু দেখেছে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, ছিল না, তাই আমি এখানেই থাকি। কিন্তু আমি অবাক, এই 4 দিন তুই কিভাবে ছিলি? আমি উত্তর দিলাম, আসলে আমি খারাপ বা ভৌতিক কিছুর কথা ইংল্যান্ডে আছে তা বিশ্বাস করতাম না, তাই হয়তো। এরপরে আমি সেখান থেকে চলে যাই। কিন্তু ওই 4টা ভয়ঙ্কর রাতের কথা ভাবলে এখনো আমার গা ছমছম করে। আর আনারসগুলো কে বা কিভাবে কেটে স্লাইস করেছিল কোনো উত্তর পাইনি এখনো। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা আমার এক ক্লোজ বন্ধুর কাছ থেকে শোনা। তার ভাইয়ের সাথে ঘটেছিল ঘটনাটি 2012 সালের অক্টোবরের শেষের দিকের। রংপুর থেকে বাড়ি যেতে বাসে প্রায় 8 ঘন্টা সময় লেগে যেত তার, কারণ অনেক সময় রাস্তা পারাপার করতে হয় তাকে, এমনকি যমুনা সেতু পার হয়ে যেতে হয়। তাই তিনি সাধারণত গাইবান্ধা জেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাহাদুরা ঘাট পার হয়ে চলাচল করেন। এটি হচ্ছে নৌ রুট তখনকার। এই রাস্তায় অনেক সময় লেগে যেত। লঞ্চ এবং স্টিমার চলাচল করত সে সময়, কিন্তু এখন আর কোনো কিছুই চলে না, কারণ একদিকে যমুনা সেতু চালু হয়ে গেছে এবং নদীটার গভীরতা একদম কমে গেছে, আর কিছু দূর পর পর ডুবোচর তো আছেই। তাই বড় ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকায় নদী পার হতে হয় এবং প্রায় 2 ঘন্টার মতো নৌকায় থাকতে হয়। আর ভাইয়ার এই নদী ভ্রমণটা বেশ ভালোই লাগে, বিধায় তিনি প্রায় এই রুটে চলাচল করেন, যদিও তিনি সাঁতার খুব একটা ভালো জানেন না। সেদিন তিনি বাড়িতে যাওয়ার জন্য রংপুর থেকে রওনা দিয়ে যথারীতি বালাসীঘাটে গিয়ে বিকেল 5টা নৌকার টিকিট কেটেছিলেন। শীতের দিন হওয়ায় বেশি যাত্রী ছিল না, তাই নৌকা ছাড়তে বেশি দেরি হচ্ছিল। তো 6:10 দিকে মাত্র 11 জন যাত্রী নিয়ে তাদের নৌকা ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর নৌকা উত্তর থেকে দক্ষিণ দিকে মাছ নদী দিয়ে যাচ্ছিল। এ সময় সাধারণত নদী একদমই শান্ত থাকে। প্রায় 1 ঘন্টার মতো কেটে গেছে। ভাইয়া মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলেন। সেদিন কেন যেন নদীটা খরস্রোতা নদীর মতো অশান্ত হয়ে উঠেছিল। বড় বড় ঢেউয়ের তালে ট্রলারটা বেশ দোল খাচ্ছিল, অথচ কোনো প্রকার ঝড়ের লক্ষণ তো ছিল না, কারণ তখন নদীতে পানি কম ছিল আর শীতকাল ছিল। এই প্রবল স্রোতের মাঝে নৌকা শুধু উপরের দিকে উঠছিল আর নামছিল। যদিও ডুবে যাওয়ার ভয় ছিল, তবুও ভাইয়ের কাছে ভালোই লাগছিল। হঠাৎ চারিদিক ঘন কুয়াশায় অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মাঝে নৌকার সারেং প্রায় আন্দাজে নৌকা চালাচ্ছিল। এভাবে 2-3 মিনিট যাওয়ার পর নৌকার ইঞ্জিনটা কয়েকবার অদ্ভুত সাউন্ড করে থেমে গেল। সাউন্ডটা এমন ছিল যে গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তাহলে গাড়ি যেমন শব্দ করে ঠিক তেমনই। তো তারা সবাই নৌকার সারেং এবং মাঝিদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন মাঝি বলে, একটু অপেক্ষা করুন, দেখছি আমরা কি হলো। এই বলে তারা ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 3-4 বার চেষ্টা করার পরও ইঞ্জিন স্টার্ট হলো না। ভাইয়া ও অন্যান্য যাত্রীরা কেমন যেন ভয় পেলেন। এক তো শীতের রাত, তার মধ্যে কুয়াশা। মাঝি ও সারেংরা বলল, আপনারা ধৈর্য ধরে বসুন,
আমরা দেখছি কি করা যায়। এই বলে তারা ইঞ্জিনের কিছু অংশ খুলতে লাগলো। তো এভাবেই প্রায় 10 মিনিট চলে গেল। হঠাৎ ভাইয়া দেখেন যে পশ্চিম দিকে কি যেন দেখা যাচ্ছে। ভাইয়া ভাবলো হয়তো বা কোনো মাছ ধরার নৌকা মনে হয়। তারা সেদিকে চাইলো, দেখা যাক কোনো সাহায্য পাওয়া যায় কিনা। আস্তে আস্তে সেই জিনিসটা কাছে এলো, আর নৌকার যাত্রীরা বুঝতে পারলো যে না, এটি কোনো মাছ ধরা নৌকা না, এটি একটি মাঝারি সাইজের লঞ্চের মতো দেখা যাচ্ছে। এটি নদীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এটি তাদের নৌকার একদম কাছে আসছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কোনো ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছিল না। আর তাদের নৌকার মাঝিরা কেউ এ ধরনের লঞ্চ কখনো দেখেনি। ভাইয়া তো আরও দেখেনি। এটার আকৃতিটা কেমন যেন অদ্ভুত লাগছিল। যাত্রীরা সবাই সেদিকে চেয়ে থাকলো, আর তাদের নৌকার মাঝিরা বলল অমন ধরনের লঞ্চ বা নৌকা তারা এই রুটে কখনো দেখেনি। লঞ্চটা প্রায় ভালো গতিতেই যাচ্ছিল। লঞ্চের ঢেউ তাদের নৌকাতে এসে আঘাত করতে লাগলো, আর তাদের নৌকাটা প্রায় দুলে উঠল। তখন লঞ্চটা তাদের নৌকা থেকে মাত্র 10 হাত সামনে দিয়ে চলে গেল। তারা ভালো করে খেয়াল করলো যে লঞ্চে কোনো মানুষ, যাত্রী বা মাঝি মাল্লা অথবা কোনো সারেং ছিল না, এবং লঞ্চটার কোনো ইঞ্জিনের সাউন্ড তারা কেউই শুনতে পাচ্ছিল না। লঞ্চটা খুব সুন্দর করে কাপড় এবং লাল, নীল, রঙিন ফিতা, কাগজের ফুল, জরি ইত্যাদি সাজানো ছিল, আর একটা বিয়ের গাড়ি যেভাবে সাজানো থাকে। সেই সাজানো ঢেউ কেমন যেন অন্যরকম বা অপরিচিত লাগছিল। তারা এটা দেখে মোটামুটি ভয় পেল, আর দোয়া দরুদ পড়তে লাগলো। এরপর আস্তে আস্তে লঞ্চটা দূর কুয়াশায় মিলে গেল। হোক, যাত্রীরা এসব নিয়ে আর কেউ কোনো কথা বলল না। আর যেই না লঞ্চটা হারিয়ে গেল, তার 1 মিনিটের মধ্যেই তাদের নৌকাটার ইঞ্জিন স্টার্ট নিল, আর সারেং নৌকা ছেড়ে দিল। তাদের নৌকার সারেং তাদের এই কয়েক মিনিট যা যা হয়েছে তা নিয়ে নৌকার মধ্যে কোনো আলাপ বা কথা বলতে নিষেধ করলো। কারণ রাতে এইরকম নৌকা চলাচলে নাকি মাঝে মাঝে কিছু উদ্ভট টাইপের জিনিস লক্ষ্য করা যেত। তো যাত্রীরা আর এ নিয়ে কেউ কোনো কথা বলল না। আস্তে আস্তে নৌকাটাও শান্ত হয়ে এলো। আর মজার ব্যাপার হলো যে কুয়াশাও কিছুক্ষণের মাঝে কমে গেল। এভাবে কিছুক্ষণ প্রায় 8 ঘন্টা চলার পর তারা, অর্থাৎ তাদের নৌকা, বাহাদুরাবাদ বাজার নৌকাঘাটে এসে পৌঁছালো। তখন ভাইয়া নৌকা থেকে নেমে অটোরিকশা ও তারপর দেওয়ানগঞ্জ এসে সিএনজি নিয়ে বাড়ি চলে এলো। এই হচ্ছে ঘটনা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এর কিছুদিন পর ভাইয়ার দূর সম্পর্কের একজন দাদুর কাছে ভাইয়া এই ঘটনাটা বলতেই উনি আশ্চর্য হয়ে বললেন যে 1965 থেকে 66 সালের দিকে দেওয়ানগঞ্জের পুল্লাকান্দি নামের একটি গ্রামে প্রভাবশালী এক মোল্লা ছিল, যে কিনা সুদের ব্যবসা করত। আর তার ছেলেকে ওই সময় বিয়ে করিয়ে নদীপথে বরকনে সহ সবাই বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড়ে তাদের লঞ্চটা নদীর ওই জায়গায় ডুবে যায়। আর লঞ্চের 40 জনের মতো যাত্রী আর 10 জনের মতো মাঝি, যারা দাঁড় টেনে লঞ্চের মতো বড় নৌকাটা চালাতো, তারা সবাই নিখোঁজ হয়ে মারা যায়। ভাইয়া তার মুখে এই কথাগুলো শুনে সেদিন না যতটুকু ভয় পেয়েছিল তার চেয়ে বেশি ভয় পায়। কারণ সেদিন তার নৌকাটার ঘটনাটা ভাইয়া ও ওই নৌকার 11 জন যাত্রী আর 3 জন নৌকার মাঝি সবাই দেখেছিল। আর ভাইয়া আজও সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়ায়। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম ফয়সাল। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার কাছ থেকে তিনি শুনেছেন। এটি আমাদের মাধ্যমিক স্কুলের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্কুলের নাইট গার্ড উজ্জ্বল কাকুর সাথে। আমাদের স্কুলটি স্থাপিত হয় 1941 সালে। স্কুলের পিছনে প্রায় 31 একর জায়গা জুড়ে ভয়ানক জঙ্গল। ওই জঙ্গলের একটু দূরে মানুষের বসবাস। যে কাকু আমাদের এই ঘটনাটি বলেছেন তিনি বর্তমানে অবসরে আছেন। উজ্জ্বল কাকু প্রতিদিনের মতো সেদিনও রাতে ডিউটিতে আসে। সেদিন রাতে খুবই গরম পড়েছিল। কাকু নিয়মিত যে কাজগুলো করত সেদিনও কাজগুলো করা শেষ। তারপর কাকু ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘুম তার একটু আসছিল না। ঘুম আসবে কি করে, গরম পড়েছিল খুব। তাছাড়া তখন ওখানে বিদ্যুৎও ছিল না। কাকু হাত পাখা দিয়ে বাতাস নিচ্ছিল আর ঘুমানোর চেষ্টা করছিল। একটু ঘুম ঘুম ভাব আসলো আর সে ঘুমিয়ে পড়ল। তখন রাত 2:15। কাকুর হঠাৎ ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ একজন গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। সাথে সাথে কাকু দ্রুত গেটের কাছে যায়। গিয়ে দেখে তালা যেই রকম ছিল সেরকমই আছে। কাকু তখন ভাবতে থাকে কিসের শব্দে তার ঘুম ভেঙে গেল। ঘুম আর আসছে না কাকুর। 5 মিনিট পরে কাকু আবার একই শব্দ শুনতে পেল। তবে এবার আর কাকু বের হলো না, চুপটি করে বসে রইল।
দরজাটা সামান্য একটু খুলে রাখলো কাকু, দেখার চেষ্টা করলো একটু, আর তখনই সে একটা অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটা নাকি উচ্চতায় 10 থেকে 12 ফুট লম্বা, চোখ দুটি তার খুবই ভয়ানক লাল, বিভৎসতার চেহারা। কাকু এগুলো দেখে তো খুব ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সে তার রুম থেকে বের হয়নি। কাকু আমাদের জানায় যে তার সরকারি চাকরি জীবনে এরকম আর কখনো দেখেনি সে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি হলো 2004 সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কোনো এক জায়গায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে আমি ফিরছিলাম। রাত আনুমানিক 11:30টার মতো হবে। মামার নকিয়া ক্লাসিক 1100 সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি, আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটনি আমাদের। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল, এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত। যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি মেসের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে কেমন শেপ ধারণ করে সেই রকমভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায়, তাই ওই রকম করা হয়েছে। ঠিক কয়েক মিনিট পর কোথা থেকে যেন একটি ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছালাম, আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটতেছে। আমাকে নিয়ে মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। এরপর প্রায় 15 থেকে 20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সব কিছু আমি খুলে বললাম। অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহ মামাকে দেখে এলাম। তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন। এই কতগুলো বছর আগে সব সময় হাসি খুশি থাকতেন। আমার কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন ফাহিম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি ফাহিম, পেশায় ব্যাংকার। আমি অগ্রণী ব্যাংকের একটি শাখায় কাজ করি। বছর 2 আগে ট্রান্সফার নিয়ে এসেছি। আমি আগে যেখানে ছিলাম এখন সেখানকার একটি ঘটনা বলবো। প্রায় 2 বছর আগের কথা। আমি যে বাসায় থাকি সেখান থেকে আমার অফিস 10 মিনিটের রাস্তা। আমার বাসা থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হয়। সামনেই চৌরাস্তার মোড়, ডান দিকে গেলেই একটু সামনেই আমার অফিস। আমি যেই চৌরাস্তার মোড়ের কথা বলেছি এই জায়গাটাই সমস্যা আছে। এর কারণ হলো চৌরাস্তার মোড় হওয়ায় এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আর অনেকে মারা যায়, আর মৃতদের আত্মা নিয়েই সব সমস্যা। লোকমুখে শুনেছি তাদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। তাই সন্ধ্যার পর সচরাচর কেউ এই রাস্তা দিয়ে তেমন একটা যাতায়াত করে না। আমার অফিসও 5টার পর ছুটি হয়ে যায়, তাই ওই রাস্তা দিয়ে আসতে তেমন কোনো অসুবিধা হয় না আমার। অন্য একটি ঘটনা শুনতেও পারেন। এই রাস্তায় ঘটেছে এমন অনেক ভৌতিক কাহিনী শুনেছি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা গত সপ্তাহে ঘটেছে। গত সপ্তাহে এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে। ট্রাকের হেল্পার মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে ড্রাইভার বেঁচে যায়। তার মুখ থেকে পরের দিন শোনা যায় তার অ্যাক্সিডেন্ট করার কারণ হলো একটা বাচ্চা। সে রাত প্রায় 9টার দিকে সে ট্রাক নিয়ে যাচ্ছে। চৌরাস্তার কাছে এসে দেখে একটা বাচ্চা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে আগুন জ্বলছে। ড্রাইভার ভয়ে ট্রাক থামানোর পর বাচ্চার উচ্চ হাসি সে শুনতে পায়। তার হেল্পার বলে, উস্তাদ উপর দিয়ে চালিয়ে দেন।
হেল্পারের কথা শুনে চালাতে গিয়ে কি যেন হয়ে গেল, আর সে ভেবেই পায়নি হঠাৎ করে সব উলট পালট হয়ে যায়, তার আর ট্রাক উল্টে যায়। এরকম আরও অনেক ঘটনা এখানে ঘটেছে। আমি এইসবকে এতটা বেশি গুরুত্ব দেইনি, কারণ সন্ধ্যার পরে আমার এই রাস্তা দিয়ে চলাচলের তেমন কোনো প্রয়োজন হয় না। কিন্তু তারপরও আমার সাথে এই রাস্তায় একটা ঘটনা ঘটেছে। আজকে সেই ঘটনাটি আপনাদের তুলে ধরবো আমি। সেদিন ছিল সোমবার, যথারীতি বিকেলেই অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু সেই দিন ছিল আমাদের এক স্টাফের বিবাহ বার্ষিকী। তো ওর বাড়িতে সন্ধ্যায় পার্টি ছিল, তাই অফিস থেকে বাড়িতে না এসে সবাই চলে গেলাম ওর বাসায়। ওর বাসাটায় যেতে ওই চৌরাস্তার মোড় পেরিয়ে যেতে হয়। তখন আর এইসব বিষয়ে তেমন কিছু মনে ছিল না, তাই চলে গেলাম সেখানে। অনেকক্ষণ পার্টি এনজয় করলাম। তখন প্রায় রাত 10টা বাজে। আমি বাসায় ফিরবো। বাসায় ফেরার কথা মনে হতেই মাথায় আসলো চৌরাস্তার মোড়ের কথা, কিন্তু তখন আর ভাবার কোনো সময় ছিল না। অনেকটা বাধ্য হয়ে আসছি চৌরাস্তা দিয়েই। মোড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। হঠাৎ প্রচণ্ড জ্বরে এক কুকুর ডেকে উঠল। বুকের ভিতরটা ধক করে উঠেছিল। সাহস করে এক মনে অন্য কোনো দিক লক্ষ্য না করে সোজা হেঁটে চলছি আমি। মোড়ে পৌঁছে গেছি। এবার হাতের ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আমি ডান দিকে ঘুরবো এমন সময় এক বুড়িকে দেখতে পেলাম। আমার সামনে এসে আমাকে বলল, বাবা ফাহিম, তোর বাসা তো এদিকে নয়, তোর বাসা তো বাম দিকে দিয়ে যেতে হয়। আমি অনেকটা সম্মোহিত হয়ে গেলাম, কিন্তু সব কিছু আমার এখনো মনে আছে। যদিও সম্মোহিত হলে কারো কিছু মনে থাকে না। আমি বুড়ির কথায় একমত হয়ে গেলাম। আমার মনে হলো বুড়ি ঠিকই বলছে। তখন আমি বাম দিকে চলে গেলাম। আবার বুড়ি আমাকে বলছে, ফাহিম, না এদিকে না, পাশের রাস্তা দিয়ে তোর বাড়ি। আমি আবারও এর পাশের রাস্তাটায় ঘুরে গেলাম। আমি এই রাস্তায় প্রবেশ করলাম। ওই বুড়ি বলল, হ্যাঁ ঠিক আছে, এবার এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যা। আমি সোজা হাঁটতে লাগলাম। বুড়িও আমার পিছে পিছে আসতে লাগলো। এই অবস্থাতে আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদম স্বাভাবিক ভঙ্গিতে চলতে লাগলাম, যেন আমি কোনো একটা রোবট আর আমাকে ওই বুড়ি নিয়ন্ত্রণ করছে। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর সামনে একটা ব্রিজ আসলো। বুড়ি আমাকে বলল, ফাহিম, ওই ব্রিজের রেলিংয়ে ওঠ। আমি বাধ্য ছেলের মতো ব্রিজের রেলিংয়ে উঠে গেলাম। এবার বুড়ি আমাকে বলল, এবার নিচে লাফ দে। আমি এবার দোটানায় পড়ে গেলাম। আমার মন একদিকে বলছে, ফাহিম, না না, লাফ দিস না, তাহলে তুই শেষ। আবার আরেক দিক থেকে মন বলছে, ফাহিম, দেরি করিস না, তাড়াতাড়ি লাফ দে। দেখ, বুড়িমা তোর জন্য নিচে অপেক্ষা করছে, তুই লাফ দিলে সে তোকে ধরে ফেলবে, কোনো ক্ষতি হবে না তোর। আমি দেখলাম সত্যি বুড়ি নিচে অপেক্ষা করছে। আমি নিজে নিজে বললাম, হ্যাঁ ঠিকই তো আছে, নিচে বুড়ি দাঁড়িয়ে আছে, লাফ দিলে কিছুই হবে না। আমি সোজা নিচে লাফ দিলাম। লাফ দেওয়ার পর আমার জ্ঞান এলো। আমি দেখলাম নিচে বুড়ি উচ্চস্বরে হাসছে আর চোখ দুটি টকবক করছে। আমি ধপাস করে পানিতে পড়লাম। বুড়ি আমাকে চেপে ধরলো। আমি আমার প্রাণপণে বাঁচার চেষ্টা করতে লাগলাম। বুড়ি আমাকে চেপে পানির নিচে ধরে রাখলো। আমি কোনো মতে মাথা পানির উপরেরা তুললাম। তখন আজানের ধ্বনি শুনতে পেলাম। বুড়ি আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে চলে গেল। আমি প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগলাম। দেখলাম আমার দিকে একটা নৌকা এগিয়ে আসলো। ফজরের সময় এক জেলে মাছ ধরার জন্য বের হয়েছিল। সে আমাকে দেখতে পেয়ে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। আমি নৌকায় উঠলাম। যদিও আমার কাছে লেগেছিল পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটে ঘটে গেছে, কিন্তু আমি সারা রাত শহরে হেঁটেছি আর শেষ রাতে ব্রিজে এসেছি। আমার ভাগ্য ভালো, তখন আজান দিয়েছিল, না হলে আজকে হয়তো আমি আপনাদের মাঝে থাকতাম না। এই ঘটনার পরে আমার প্রচণ্ড জ্বর হয়। প্রায় 2 দিন পর আমি সুস্থ হয়ে উঠি। আমি এই এলাকা থেকে এই ঘটনার কিছুদিন পরেই ট্রান্সফার নিয়ে চলে আসি। এই ছিল আমার চৌরাস্তার মোড়ের ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আমাদের বাজারেই রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট্ট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে 2টা মহিলা মিডওয়াইফ ছিল, যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী, ইয়া বড় বড় দাঁত বের করে হাসতো, আবার কোথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা 2 জন আমাদের বাসায় আসলো। আম্মুকে বলছে, আপা পূর্ণিমা তো, তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত্র 12টার দিকে
আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বা বাসা ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যু আর্তনাদ আমাকে ওই জায়গা থেকে দূরে রাখতো। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাই একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরই ভরসা। সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদের কারো হয়তো হবে। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। প্রসাব করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছিলাম। খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা 2টা ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকারিতা মেরে দিলাম। প্রসাব না করেই এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে মনে সূরা কালাম পড়ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করি নাই। মাঝরাতে হঠাৎ করে একটা খচখচানি আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা ছিল বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খামচানোর মতো। আমি চুপ করে শুয়ে রইলাম। শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখ পড়ল আমার মাথার উপর একটা তক্তার মাঝে। আবসা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে নড়ছে, আর সেখান থেকে আওয়াজটা আসছে। আমি ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে আওয়াজ, আমাকে ডাকছে। আম্মার কণ্ঠ না। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো। জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? পিছনে তাকিয়ে দেখি ওই 2জন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা এগিয়ে দিয়ে আসবো নাকি একা যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো। আমি আম্মার সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না। রাস্তায় একটু কুকুর কুকাচ্ছিল। কুকুরের কাই কারো জন্য মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলোর আধারে ছায়ামারিতে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সব কিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এইরকম। গতকাল রাতে 2জন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খচখচানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছিল। হঠাৎ করে উপর থেকে একগুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকে ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে আছে। সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে 2টা শিশু কান্না করছে। এটা দেখে উনি মূর্ছা গেলেন সম্পূর্ণভাবে। সকালবেলা সব কিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরও মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছুই দেখতেন। তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতি আছে বিভিন্ন সময় আগত রোগীর ডাক্তারদের কর্তব্য অবহেলায় মারা যায় এবং তারাই নাকি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।